7 দিন পর আরশি এখন মোটামুটি সুস্থ, তবে অতটাও স্বাভাবিক হয়নি। এতদিন শিহাব অফিস সামলেছে আর আরশিরও যত্ন নিয়েছে। একজন পুরুষ হয়ে নারীর যত্ন নেওয়া দরকার। শিহাব যেমন তার থেকেও বেশি করেছে। এখন শিহাব আর আরশির ভালোবাসা অনেক গভীর। দুজন দুজনের চোখে সারাক্ষণ হারায়। শিহাব যখন অফিসে থেকে আরশি খুব মিস করে, আবার শিহাবও অফিস থেকে আরশিকে বারবার কল দেয়। দুজনে অনেকক্ষণ কথা বলে। এক কথায় কেউ কাউকে ছাড়া এখন এক মুহূর্ত থাকে না। আজ আরশিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে, যদিও ডাক্তাররা আরও কয়েকদিন রাখতে চেয়েছিল, কিন্তু শিয়াব জেদ ধরেছে বাড়িতে নার্স রেখে দিবে। তার কাছে হাসপাতাল আর ভালো লাগছে না। নিজের আপন পরিবেশে আরশি দ্রুত সেরে উঠবে বলে তার বিশ্বাস। শিয়াবের জেদের কাছে ডাক্তাররা শেষমেশ রাজি হলো। সকাল 10টা। শিয়া খুব সাবধানে ধরে ধরে বেড থেকে আরশিকে নামালো। আরশির শরীরে দুর্বলতা এখনো কাটেনি। শিয়া আরশির একটা হাত নিজের কাঁধের উপর তুলে নিল এবং কোমরে হাত দিয়ে তাকে ধরে হাঁটতে লাগলো। কিন্তু কয়েক পা এগোতে আরশি ভারসাম্য হারিয়ে ফেলে পড়ে যেতে নিল। ঠিক সেই মুহূর্তে শিয়া বিদ্যুৎ গতিতে আরশির কোমর জাপটে ধরে ফেলল। শিয়া ভয়ে বড় বড় শ্বাস নিতে নিতে অস্থির হয়ে বলে, আরশি তুমি ঠিক আছো? লেগেছে কোথাও? আরশি ধীরে ধীরে মাথা নাড়িয়ে আশ্বস্ত করল, ঠিক আছে। সে অতি সাবধানতায় আরশিকে আবার সোজা করে দাঁড় করলো। আরশির কপালে এসে পড়া অভদ্র চুলগুলো সে পরম মমতায় আলতো করে কানের পাশে গুজে দিতে লাগলো। আরশি অপলক দৃষ্টিতে শিয়াবের মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখে এখন শিয়াবের জন্য এক সমুদ্র মুগ্ধতা। শিয়াব আরশিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটু দুষ্টুমি ভরা হাসিতে বলল, আমি আপনার মহারানী, এইভাবে তাকিয়ে আমাকে নজর দিয়েন না, না হলে পরে নিজেকে দোষারোপ করবেন যে আহারে আমার এত সুন্দর জামাইটারে নজর লাগাই দিলাম। শিহাবের কথা আরশি একদম লজ্জায় কুঁকড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। আরশির লজ্জা মাখা ফ্যাকাশে মুখটা যখন হালকা লালচে বর্ণ ধারণ করলো, তখন শিহাবের মাথায় যেন দুষ্টুমি আরও বেশি চড়ে গেল। সে আরশিকে আরও একটু নিজের বুকের সাথে মিশে ধরল। আরশির কানে লতি ছুঁয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আরশি জানো, এখন তোমার এই লজ্জামাখা মুখটা দেখলে আমার অন্য কিছু করতে মন চায়, আর কোনটা করতে মন চায় সেটা কি তুমি জানো? আরশি শিয়াবের বাহুবন্ধন থেকে আরও আড়ষ্ট হয়ে গেল। তার গাল দুটো লজ্জায় লাল টকটকে হয়ে উঠল। শিয়াব আর আরশির কানের একদম কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, গভীর আবেগে বলল, সেদিন তোমাদের বাড়িতে তোমাকে প্রায় প্রেগনেন্ট করতে চেয়ে যে কাজটা করতে নিয়েছিলাম, সেই কাজটা তো অর্ধেকই বাকি ছিল। এখন শুধু ওই কাজটা সম্পূর্ণ করতে ইচ্ছে করছে। শিয়াবের এমন খোলামেলা আর সাহসী কথা শুনে আরশি যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে শিয়াবের দিকে তাকালো। শিয়াবের চোখে তখন চিকচিক করছে দুষ্টুমির হাসি আর একরাশ প্রেম। আশি কোনো মতে শিয়াবের বুকে মৃদু ধাক্কা দিয়ে অস্ফুট স্বরে বলে, ছি শিয়াব, কি বলছেন এসব? হাসপাতালের মধ্যে অন্তত একটু লজ্জা করে। শিয়াব আর একটু ঝুঁকে এসে আশির নাকের সাথে নিজের নাক ঘষে বলল, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? আমার মহারানীটা শুধু একবার সুস্থ হোক, তারপর তো আসল পাওনা বুঝিয়ে নেব। আশির লজ্জায় শিয়াবের বুকে মুখ লুকোলো। হাসপাতালে সেই গুমোট কেবিনটা এখন কেবল যন্ত্রণার স্মৃতি নয়, বরং দুজনের খুনসুটি রোমান্টিক এক আবহে ভরে উঠছে খানবাড়ি। বিকালবেলা আরফা ছাদে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে তার অভদ্র চুলগুলো উঠছে। আরফা স্নান আকাশের দিকে তাকিয়ে এক বুক দীর্ঘশ্বাস ছাড়ল। তার চারপাশে জোড়ায় জোড়ায় মানুষের ভিড় দেখে নিজের একাকিত্বটা আজ যেন একটু বেশি গায়ে লাগছে। মনের অজান্তে একরাশ হাহাকার নিয়ে এসে বলে উঠল, হে আল্লাহ, আর কতকাল এই বিষণ্ণ সিঙ্গেল লাইফ কাটাতে হবে? একঘেয়ে আর সইছে না। এবার অন্তত মনের মতো কাউকে পাঠাও। কথাটা বলার সাথে সাথে হঠাৎ গেটের সামনে টায়ারের ঘর্ষণে গাড়ির শব্দ শোনা গেল। সেই শব্দ শোনা যেতে আরফা চমকে উঠে বাড়ির গেটের দিকে তাকালো। দেখলো একটা ঝকঝকে নতুন গাড়ি বাড়িতে ঢুকছে। আরফা ভুরু কুচকে গাড়িটার দিকে তাকিয়ে হলো। গাড়ি থেকে একে একে বের হয়ে এলো নেহাল, সৃজনী আর তার বাবা মা। নেহালের গায়ে কুচকুচে কালো কোট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস এবং বাঁ হাতে দামি স্মার্ট ওয়াচ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক। আরফা এক মুহূর্তে নেহালকে দেখে থমকে গেল। সে এর আগেও
আরও 2বার নেহালকে দেখেছে, কিন্তু আজ যেন নেহালকে একটু বেশি অন্যরকম লাগছে। আরফা নিজের মনের ভেতর টের পাচ্ছে এই ছেলেটার উপর তার অদ্ভুত এক অনুভূতি কাজ করছে, যা সে আগে কখনো অনুভব করেনি। হঠাৎ নিহাল চোখ থেকে সানগ্লাস খুলে সরাসরি ছাদের দিকে তাকালো। ছাদে আরফাকে দেখে সে এমন এক মায়াবী মুচকি হাসি দিল, যা আরফার হৃৎপিণ্ডের স্পন্দন এক নিমেষে কয়েক গুণ বাড়িয়ে দিল। আরফা লজ্জায় দ্রুত চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। তার ফর্সা গাল দুটো যেন লাল হয়ে উঠল। নিহালরা ভেতরে প্রবেশ করলো। আরিফুল খান সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক সেই মুহূর্তে নেহালের দেখে তিনি খুশিতে ডগমগ হয়ে বললেন, আরে আরে নিহাল বাবা যে আমাদের বাড়িতে ভাবতেও পারেনি। নিহাল অন্তত বিনয়ের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আজকে একদম সপরিবারে হাজির হয়েছে আপনাদের বিরক্ত করতে। আরিফুল খান অট্টহাসি দিয়ে বললেন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো একদম। আরিফুল খান নেহালের সাথে বাবার সাথে কুশল বিনিময় করে সবাইকে ড্রয়িং রুমে বসতে বললেন। মুহূর্তের মধ্যে বাড়ির সবাই এক এক করে ড্রয়িং রুমে হাজির হলো। নেহালকে দেখে সবাই মহা খুশি। রৌশানী খান তো নেহালের পছন্দসই খাবার রান্না করতে রান্নাঘরে প্রায় পাগল হয়ে গিয়েছেন। সবাই ড্রয়িং রুমে বসে হাসি খুশি আড্ডা দিতে লাগলো, কিন্তু সৃজনের চোখ চাতক পাখির মতো শুধু একজনকে খুঁজছে, আর সেই মানুষটা হলো আরাম খান রৌদ্র। ঠিক সেই মুহূর্তে রৌদ্র আর আয়ান অফিস থেকে ফিরল। দুজনে বেশ ক্লান্ত। রৌদ্র সোফায় বসে ঠাসের বোতাম আলগা করছিল। ঠিক তখনই তুরা পাশ থেকে এসে কোনো কথা না বলে রৌদ্রের হাত থেকে কোটটা নিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বিষয়টা সৃজনীর কাছে বড্ড অদ্ভুত লাগলো। রৌদ্রের জিনিস নিয়ে এই মেয়েটা এত অধিকার নিয়ে নিল কেন? পর মুহূর্তে সে চিন্তা ভাবনা ঝেড়ে ফেললো। ভাবলো হয়তো ছোট বোন হিসেবে ভাইয়ের যত্ন করছে। সবার আড্ডার মাঝে হঠাৎ নেহালের বাবা পরিবেশটা একটু গম্ভীর করে সবার উদ্দেশ্যে বলল, অনেক তো হলো গল্প, যে কারণে আজ আসা সেই আসল কথাটা তো বলাই হলো না। আনোয়ার খান উৎসুক হয়ে বললেন, হ্যাঁ ভাই সাহেব বলেন, কি বলবেন? নেহালের বাবা নেহালের কাঁধে হাত রেখে সগর্বে বললেন, আসলে আমার ছেলেটা আপনাদের বাড়ির এক মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী করতে চায়। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবে আরিফুল সাহেবের ছোট মেয়ে আরফার সাথে আমার নেহালের বিয়ে দিতে চাই। কথাটা শোনা মাত্র ড্রয়িং রুমে আনন্দের বিদ্যুৎ খেলে গেল। আরিফুল খান খুশিতে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে বলেন, আপত্তি কেন থাকবে? নেহালের মতো হিরের টুকরো ছেলের হাতে আমার মেয়েকে দিতে পারবো, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আরফুল খান এবার আনোয়ার খান আর আশিক খানের দিকে তাকিয়ে সম্মতির আশায় বলেন, তোমরা কি বলো ভাইয়েরা, তোমাদের অমত নেই তো কোনো? আনোয়ার খান হাসতে হাসতে সম্মতি দিয়ে দিলেন। আরে আপত্তি কেন থাকবে? নেহালকে তো আমি অনেক আগে থেকে চিনি। নেহালের মতো যোগ্য আর মর্জিত ছেলের হাতে আমাদের আরফার বিয়ে হলে মেয়েটার জীবনটা একদম সার্থক হবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আশিক খান মাথা নেড়ে সায় দিয়ে বলেন, ঠিক আছে ভাইজান, আমাদেরও কোনো অমত নেই। এরপর আনোয়ার খান, তনুজা খান আর হিমি খানের দিকে তাকিয়ে হুকুমের সুরে বলেন, এই যে ছোট বোনেরা, তোমরা দুজন দেরি না করে জলদি ছাদে যাও আর আমাদের আরফাকে সাজিয়ে গুজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসো। বড়দের কথার মধ্যে তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক দৌড়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো। দেখলো আরফা তখন গিল ধরে আনমনে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের সিঙ্গেল ভবিষ্যৎ ভাবনায় সে বিভোর। তিথি দুষ্টুমি করে নিজের চুলের বেনুনিটা স্টাইল করে ঘোরাতে ঘোরাতে গাইতে শুরু করলো, মনটা আমার উড়ু উড়ু, বুকটা ফেটে তরু তরু, আহা আমার আপুর বিয়ের লাগন এলো রে, আমার আপুর বিয়ের লগন এলো রে। তিথির এমন আজব আর সুর করে গান গাওয়া দেখে আরপা হকচকিয়ে গেল। সে অবাক হয়ে তিথির দিকে তাকে বলল, কি হয়েছে তোর, পাগল হয়ে গেছিস নাকি? কিসের বিয়ের লগন? তিথি একগাল হাসি দিয়ে আরফার 2 হাত ধরে নাচতে নাচতে বলল, পাগলু, পাগল আমি হইনি আপু, পাগল হয়েছে ওই যে নিচে বসে থাকা নেহাল ভাইয়া। উনি ওনার বাবা মা নিয়ে এসেছেন তোমাকে নিজের বউ করে নিয়ে যেতে। নিচে বিয়ের কথা পাকাচ্ছে, চলো জলদি, আম্মুরা তোমাকে নিতে আসছে। তিথির কথা শুনে আরফা মনে হলো তার মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ছে। নেহাল তাকে নিজের অর্ধাঙ্গিনী করতে এসেছে এবং নিচে রীতিমতো বিয়ের পাকা কথা চলছে, যেন তার কল্পনার বাইরে ছিল। আলফা মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে তনুজা খান আর হিমি খান ছাদে এসে হাজির। হিমি খান হাসি মুখে আরফার দিকে তাকিয়ে বললেন, আরফা নিচে চল মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরফার বুকের ভেতরটা তখন ধরপ ধরপ
করছিল। তিথি পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে আর ভুরু নাচিয়ে ওকে খেপাচ্ছে। তনুজা খান আর হিমি খান মিলে পরম যত্নে আরফাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিল। আরফাও নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে হালকা একটু সাজিয়ে নিল নিজেকে। সত্যি বলতে তার মনটা কিন্তু খুব খারাপ লাগছে না, কারণ নেহালকে তার ভালোই লাগে। কিন্তু হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে ভাবতে তার মনে হচ্ছিল সিঙ্গেল লাইফটা বুঝি বেশি ভালো ছিল। সাজগোজ শেষে আরফাকে নিচে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। আরফা অন্তত জড়সড় হয়ে মাথা নিচু করে ঘরে ঢুকলো এবং উপস্থিত সবাইকে নিচু স্বরে সালাম দিল। সবাই খুশি মনে সালামের উত্তর নিয়ে তাকে বসতে বললেন। আরফা আনোয়ার খানের পাশে সোফায় মাথা নিচু করে চুপচাপ বসলো। এদিকে নেহাল কিন্তু এক মুহূর্তের জন্য আরফার উপর থেকে দৃষ্টি সরাতে পারছে না। সে এক ধ্যানে তাকিয়েছে ওই মায়াবী মেয়েটার দিকে। নেহাল মনে পড়ে গেল আশির বিয়ের সেই বৌভাত অনুষ্ঠানের দিনটির কথা। নীল শাড়িতে আরফাকে প্রথম সে দেখেছিল। সেই দিনে সে মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। সে তখনই মনে মনে ঠিক করে নিয়েছিল এবং নিজের বাবা মাকে জানিয়ে রেখেছিল ছুটি পেলে সে আরিফুল খানের ছোট মেয়ে আরফাকে নিজের করে নেবে। এখন নেহালের হাতে অনেক ছুটি, আর এই সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যে আসলে নেহালকে, যারা নির্লজ্জ ভালোবাসা গল্পটি শুরু থেকে পড়েছেন তাদের নিশ্চয় মনে আছে নেহাল আগে এই গল্পে ছিল। নেহাল পেশায় একজন পাইলট। সেই নেহাল যে তুরাকে রৌদ্রের কাছে যেতে সাহায্য করছিল। তবে আজ সে কোনো সাহায্যের গল্প নয়, বরং আরফার আজীবনের জন্য নিজের করে নেওয়ার গল্প লিখতে এসেছে। নেহালের বাবা আরিফুল খানের দিকে তাকে হাসি মুখে বললেন, ভাই সাহেব, মেয়ে তো সামনেই আছে। এখন যদি আপনারা অনুমতি দেন তবে আমরা বিয়ের তারিখটা নিয়ে একটু আলাপ করতাম। আনোয়ার খানের মুখে চওড়া হাসি ফুটিয়ে অন্তত তৃপ্তির সাথে বলে, অবশ্যই, শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। বড়দের সম্মুখে এবং সবার হাসি মুখে উপস্থিতিদের মুহূর্তের মধ্যে আরফার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। ঠিক হলো সামনের জানুয়ারি 7 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার হবে বিয়ের মূল অনুষ্ঠান এবং তার আগের দিন বৃহস্পতিবার ঘটা করে আরফার গায়ে হলুদ। ড্রয়িং রুমে তখন আনন্দের হিল্লোড় বয়ে যাচ্ছে। তনুজা খান আর হিমি খান একে অপরকে জড়িয়ে দিল। হিমি খান তো খুশিতে চোখে পানি চলে এলো। আরফা তখনও মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে এখন লাজুক এক চিলতে হাসি। নেহাল নিজের জয়ের আনন্দে একবার আরফার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। যাকে পাওয়ার জন্য সে মনে মনে এতকাল অপেক্ষা করছে, আজ সে তার হতে যাচ্ছে। অবশেষে আমাদের শান্তশিষ্ট আরফার বিয়ে ঠিক হলো। সিঙ্গেল লাইফের রঙিন দিনগুলো পেছনে ফেলে বেচারি এবার মিঙ্গেল হতে যাচ্ছে, এক নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে এই জুটির জন্য। তাহলে চলুন আমরা সকল পাঠক মিলে একই স্বরে বলি আলহামদুলিল্লাহ। খানবাড়িতে এখন উৎসবের আমেজ। আশির সুস্থতা আর আরফার বিয়ে সব মিলিয়ে বিষাদের মেঘ কেটে গিয়ে এখন কেবল খুশির রোদ্দুর। নিহাল অবশেষে খাওয়া দাওয়া শেষ করে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। ড্রয়িং রুমে সেই শোরগোল থামতে রৌদ্র তার ক্লান্ত শরীরটা টেনে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে দেখলো তুরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হন্যে হয়ে কি যেন খুঁজছে। রৌদ্র নিঃশব্দে এগিয়ে গিয়ে পেছন থেকে তুরাকে জড়িয়ে ধরলো। নিজের মুখটা তুরার কাঁধে ডুবিয়ে আদরে গেলে বলে, বউ, আমার না ভীষণ মাথা ব্যথা করছে, একটু আদর করবা? বলা হয়নি, রৌদ্র এখন তুরাকে তুমি করে ডাকে। নিজের বিবাহিত স্ত্রীকে তুই করে ডাকাটা এখন তার কাছে বড্ড বেমানান আর অসহ্য লাগে। তাই সে তুরাকে তুমি বলে আপন করে নেয়। রৌদ্রের বাহুবন্ধনে আর এমন আচমকা আবদার শুনে তুরা ছটফট করে তার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে। মুখ ঝামটা দিয়ে বলে, অসভ্য, মাথা ব্যথা করছে তো টিপে দিতে বলবেন, তা না করে আদর করবো? সবসময় শুধু অসভ্যতায় মেয়ের ধান্দা। এই নির্লজ্জ পুরুষ ছাড়ুন বলছি। যান, এখনই গিয়ে গোসল করুন, শরীর থেকে ঘামের উৎকট গন্ধ আসছে। রৌদ্র তবু ছাড়ল না, বরং তুরার ঘাড়ের কাছে নাক ডুবে একটা গভীর নিঃশ্বাস নিয়ে মুচকি এসে বলল, গন্ধ না ছাই, আমার বউয়ের কাছে তো এটাকে পারফিউম মনে হওয়ার কথা। আর মাথা ব্যথা তো কপালে, এটা চুমু খেলেই সেরে যাবে, টিপতে হবে কেন? তুরা একটু জোর করে রৌদ্রকে সারিয়ে দিল। আয়নায় নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে ভুরু কুচকে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্রের চোখে মুখে ক্লান্তি থাকলেও তুরার প্রতি তার চিরচেনা দুষ্টুমি আর ভালোবাসার দৃষ্টিটা আগের মতোই প্রখর। তুরা গটগট করে আলমারি থেকে রৌদ্রের তোয়ালে বের করে তার দিকে ছুড়ে দিল।
চুপচাপ গিয়ে শাওয়ার নিন তো, নইলে আজ রাতে কিন্তু আপনার এই আদুরি বউ আপনার বিছানায় শুতে দিবে না, সোফায় গিয়ে রাত কাটাতে হবে। রৌদ্র তোয়ালটা লুফে নিয়ে হো হো করে হেসে উঠল। তুলার এই মেকি রাগ আর ধমক তাকে তখন যন্ত্রণার চেয়ে বেশি প্রশান্তি দেয়। সে বাথরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করে বলল, দেখি কদ্দূর তেজ দেখানো যায় মিসেস আব্রাহাম খান রৌদ্র। দিন শেষে তো আমার বুকেই মাঝে হাসতে হয়। তুরা নিজের মাথার চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধতে বাঁধতে বিড়বিড় করে বলল, অসভ্য। ঠিক সেই মুহূর্তে রৌদ্র ওয়াশরুমের দরজায় ওপার থেকে আবার উঁকি দিল। তুরার কথাটা তার কানে যেতে সে বাঁকা হেসে বলল, সব পুরুষ তার বউয়ের কাছে অসভ্য, নির্লজ্জ, না জানি আর কত কি। তোমাদের অভিধানে আমাদের জন্য এই গালিগুলো তো সবচেয়ে বড় ডাকনাম, বুঝেছো? আমরা শেহজাদি বেগম। বলে রৌদ্র বিজয়ের হাসি এসে শেষ বাজাতে বাজাতে ওয়াশরুমে ঢুকে গেল। তুরা দরজার দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। রৌদ্রের এই নির্লজ্জ ভালোবাসা সামলানো যে কারো সাধ্যর অতীত। অন্যদিকে আয়ান ক্লান্ত শরীর নিজের রুমে ফিরল। রুমে ঢুকে দেখলো সোফায় বসে তিথি পায়ের উপর পা তুলে নখে আয়েশ করে নেল পালিশ দিচ্ছে। আয়ান নিজের ঘামে ভেজা কোটটা খুলে সরাসরি তিথির গায়ের উপর ছুঁড়ে মারল এবং বেশ অধিকার নিয়ে হুকুমের স্বরে বলল, এই তিথি, যা তো, আমার এই কোটটা ভালো করে ধুয়ে দে। বলে নিজের পা থেকে মোজা জোড়া খুলে তিথির দিকে ছুঁড়ে মেরে পুনরায় বলল, এই মোজা জোড়াও ধুয়ে দিস। তিথি তো নেল পালিশ দিচ্ছিল, হঠাৎ গায়ের উপর এমন দুর্গন্ধযুক্ত কোট আর মোজা পরে সে চমকে উঠল। কোট থেকে নাকে আসা গন্ধে সে নাক মুখ কুচকে বমির মতো ভঙ্গি করে চিৎকার করে বলল, ওয়াক থু, কি বিচ্ছিরি গন্ধ। এই আয়ন ভাই, তোমার এই আবর্জনাগুলো নাকি ডাস্টবিনের আবর্জনা? তুমি কি নর্দমায় গোসল করে আসছো নাকি? তিথি নিজের নাক চেপে ধরে এক হাত দূরে সরে গেল। আয়ন ততক্ষণে সবাই গা হেলিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সে হাসতে হাসতে বলল, অফিসের খাটনি কি জানিস জিনিস সেটা তুই বুঝবি না রে রাক্ষসী। এখন বেশি বকবক না করে কাপড়গুলো নিয়ে ভাগ এখান থেকে। কথাগুলো বলে আয়ান শার্টের বোতাম খুলতে খুলতে তিথির দিকে আর চোখে তাকালো। সে ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসিটা দেখে তিথির গা জ্বলে উঠল। আয়ান শার্টটা পুরোপুরি খুলে একটা ঝাপটা দিয়ে তিথির গায়ের উপর ছুঁড়ে মারল, যা পেতনি, এই শার্টটাও ভালো করে ধুয়ে দিস। তিথি শার্টটা কোনোরকম দু হাতে ধরে নিজের নাকে কুঁচকে ধরল। ঘামের গন্ধে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে রাগে ফুঁসতে ফুঁসতে কোমরে হাত দিয়ে বলল, সবই তো দিয়েছো, তাহলে প্যান্টটা কেন বাদ রাখছো? প্যান্টটাও খুলে দাও না, এটাও ধুয়ে দেই। তিথি ভেবেছিল এই কথা শুনে আয়ান হয়তো লজ্জিত হবে, কিন্তু আয়ান তো আয়ান। সে একটু বিচলিত না হয় বরং সোফা থেকে উঠে এক পা এগিয়ে এলো। নিজের প্যান্টের বেল্ট হাতে রেখে অন্তত স্বাভাবিক মুখে হলো, তুই যখন এতই রিকোয়েস্ট করছিস তাহলে প্যান্টটাও খুলে দিতে পারি, দাঁড়া দিতেছি। এই বলে আয়ন খট করে প্যান্টের বেলটা আলগা করতে শুরু করলো। তিথির চোখ যেন কপালে। সে কল্পনাও করতে পারেনি যে আয়ন এত বেশি নির্লজ্জ হতে পারে। তিথি সাথে সাথে দুই হাত দিয়ে নিজের চোখ শক্ত করে চেপে দিল। সে দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে বলল, অসভ্য, বেহায়া, নির্লজ্জ পুরুষ। আমি জীবনেও তোমার মতো এমন পুরুষ একটাও দেখিনি। একটু কি লজ্জা শরম নেই তোমার? আয়ন ক্লান্তির জন্য এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে তিথির সেই লাল হয়ে যাওয়া মুখটা খুব উপভোগ করছে। সে তিথি আর একটু কাছে গিয়ে নিচু স্বরে শাসিয়ে বলল, শোন তিথি, তুই যে লক্ষ্মী মেয়ের মতো এই কাপড়গুলো নিয়ে ধুতে যাবি, নাকি আমি সত্যি সত্যি প্যান্ট খুলে দেখো? মনে রাখিস, একবার যদি প্যান্ট খুলি ফেলি তখন কিন্তু আমার অন্য মুডে চলে আসবে। তখন কিন্তু কাপড় ধোয়ার কথা আর মনে থাকবে না। তখন কি করে বসবো তুই কিন্তু ভালো করে জানিস। আয়নের সোজাসাপটা আর সাহসী হুমকিতে তিতির কানে মুখে যেন আগুন ধরে গেল। লজ্জায় সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত আয়নের সেই শার্ট আর কোটটা এক হাতে আঁকড়ে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে তিথি বাথরুমের দিকে পা বাড়ালো। সে মনে মনে হাজারটা গালি দিচ্ছে আয়ানকে, আর এদিকে আয়ান আবারও সবাই গা এলিয়ে তিথি যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল। নিজের কপাল মুছে বিড়বিড় করে বলল, পাগলি একটা, তোকে সায়স্তা করার এই মোক্ষম ওষুধটা আমার বেশ জানাই গেছে। পরদিন সকাল 10টা, সূর্য বেশ তেতে উঠেছে। রৌদ্র স্টিয়ারিংয়ে শক্ত হাতে নিজের পরিচিত গতিতে গাড়ি চালাচ্ছে গন্তব্য চট্টগ্রাম, যেখানে এক গুরুত্বপূর্ণ মিটিং আছে। অফিসের কাজে আজ আয়ান আছে, তাই রৌদ্র একাই বের হতে হচ্ছে। ব্যস্ত রাস্তায়
একপাশে হঠাৎ তার নজর স্থির। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে সৃজনী। রৌদ্রের মাথায় চট করে একটা চিন্তা খেলো। সেদিন সৃজনী যদি নেহালের কথা না বলতো তবে রৌদ্রের আদরের বোন আজ বেঁচে থাকতো কিনা সন্দেহ। কৃতজ্ঞতা প্রকাশের মোক্ষম সুযোগ এটাই। রৌদ্র চট করে ব্রেক কষল। টায়ারের পিচের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ তুলে গাড়িটা ঠিক সৃজনীর সামনে গিয়ে দাঁড়ালো। সৃজনী আর দুই বান্ধবী সাথে গল্প করতে করতে ভার্সিটি যাচ্ছিল। হঠাৎ সামনে রাজকীয় গাড়ি আর ভেতরে রৌদ্রকে দেখে তার বুকটা ধক করে উঠল। রৌদ্র গাড়ি থেকে নেমে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে হালকা কিন্তু মার্জিত চিলতে হাসি ফুটে উঠল। হাই বোন, সে আসলে সেদিনের পর তোমার সাথে আর ওভাবে কথাই নেই। তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ। শব্দটা বড্ড ছোট, তবু শুধু এটুকু বলবো, তোমার মতো মেয়েরা যেন প্রতিটি মায়ের গর্ভ জন্ম নেয়। তুমি সত্যি অনন্য। সৃজনী মুহূর্তে থমকে গেল। রৌদ্রের মতো গম্ভীর মানুষের মুখে এমন প্রশংসা শুনি সে সামলে নিয়ে বাঁকা একটা চিলতে হাসি পাল্টা জবাব দিল, শুধু এটুকুনি বললেন? এত বড় একটা উপকার করলাম, কোনো পাওনা দিবেন না? সেজন্য বান্ধবীরা তখন হা হয়ে রৌদ্রের দিকে তাকিয়েছে। দামি ঘড়ি, ফিটেড শার্ট, সুঠামদের এই মানুষটার পার্সোনালিটির জন্য চারপাশটা ছাপিয়ে দিচ্ছে। এক বান্ধবী সৃজনী কানে কানে ফিসফিস করে বলল, কী রে, কে হডেরও? পুরোই তো ফিদা হয়ে গেলাম। নতুন বয়ফ্রেন্ড নাকি? আমাদের তো বললি না। সৃজনী কটমট করে তাকাতে বান্ধবী চুপ হয়ে গেল। রৌদ্র সৃজনীর আবদার শুনে একটু গম্ভীর হইল। হ্যাঁ অবশ্যই, বলো কি চাই তোমার? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিব। সৃজনী তার রৌদ্রের দামি গাড়িটার দিকে তাকালো, তারপর একটু আর চোখে রৌদ্রকে দেখে নিয়ে বলল, আপাতত তেমন কিছু না, সময় হলে চেয়ে নেব। তবে এখন একটা সাহায্য চাই, করতে পারেন? আপনি তো এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমাদের ভার্সিটিটা একটু সামনে ড্রপ করে দিলে উপকার হতো। রৌদ্র কয়েক সেকেন্ড চুপ থেকে সময়টা মেপে নিল, তারপর স্বাভাবিক বলল, অবশ্যই, এসো বোন, গাড়িতে ওঠো। সৃজনী যেন খুশিতে আত্মহারা হওয়ার দশা। সে তড়িঘড়ি করে সামনের ডোর খুলে ড্রাইভিং সিটে ঠিক পাশের সিটটা দখল করে নিল। বান্ধবীরা হুড়মুড় করে পেছনে বসলো। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। এসির ঠান্ডা বাতাসে একটা দামি পারফিউমের ঘ্রাণ মিশেছে। কিছু দূর যেতে ছন্দপতন ঘটল। রাস্তার একপাশে গর্ত এড়াতে গিয়ে রৌদ্র হঠাৎ হার্ট ব্রেক কষতে গেল। সেজন্য সিট বেল্ট পরা থাকলেও চোখ সামলাতে না পেরে সরাসরি গিয়ে আশ্রয় পড়ল রৌদ্রের সুঠাম বুকের উপর। মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে গেল। এমন পরিস্থিতি পেছন থেকে বান্ধবীরা সেই সুযোগ হাতছাড়া করলো না। দুষ্টু বিবেচনা হাসি দিয়ে টপাটপ কয়েকটা ছবি তুলে নিল মোবাইলে। রৌদ্র তড়িৎ গতিতে সৃজনী সরিয়ে দিয়ে স্থির হয়ে বসলো। তার গম্ভীর কণ্ঠে অদ্ভুত এক কাঠিন্য। ঠিক আছে তুমি? সৃজনী লজ্জিত হয়ে চুলগুলো ঠিক করতে করতে মাথা নাড়ল। হ্যাঁ, আমি ঠিক আছি। রৌদ্র আরও একটি শব্দ খরচ করলো না। তার চোয়াল শক্ত হয়েছে। বাইরের রোদের চেয়েও গাড়ির ভেতরে এই নীরবতা যেন সৃজনের কাছে বেশি তপ্ত মনে হচ্ছে। রৌদ্র গাড়িটা সৃজনের ভার্সিটির ঠিক সামনে এসে একটা তীব্র ঝটকায় থামলো। সৃজনী আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে একটু গুছিয়ে নিয়ে রৌদ্রকে ধন্যবাদ দিতে যাবে, তার আগে কোনো কথা না বলে রৌদ্র হাওয়ার গতিতে ধুলো উড়িয়ে দৃষ্টি এড়ালে চলে গেল। সৃজনী হতবাক হয়ে সেই ধাবমান ধূলিকণার দিকে তাকে বিড়বিড় করলো, যা বাবা, একটা ফর্মাল ধন্যবাদ পর্যন্ত দেওয়ার সুযোগ দিল না লোকটা। পর মুহূর্তে সৃজনীর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। তার বান্ধবী বৃষ্টি সৃজনীর কাঁধে হালকা ধাক্কা দিয়ে কৌতূহল করে বলে, কী রে, কোথায় হারালি? ওই হিরো চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়েছিস, এমন নির্লজ্জের মতো হাসছিস কেন? ব্যাপারটা কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। ডালমুখোশ কালাহে, তাই না? সৃজনী যেন নিজের ভেতরেই হারিয়ে গেছে। আনমনে হাসতে হাসতে জবাব দিল, আছে অনেক কিছু। কথাটা শোনা মাত্র তার দুই বান্ধবী বৃষ্টি আর অনেকে একে অপরের দিকে তাকালো। তারপর সমন্বয় সরে চিৎকার করলে, তার মানে আমরা যা ভাবছি ঘটনা কি আসলে তাই? বান্ধবীদের চিৎকারে সৃজনী ঘোর কাটলো। সে কি বলে ফেলেছে বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে গেল, কিন্তু মুখে একটু মেকি রাগ দেখে উহ, তোরা সবসময় বেশি ভাবিস, কিছু না তো। কিন্তু বৃষ্টি আর অনিকা ছাড়ার পাত্র নয়। তারা চিমটি কেটে বলল, লুকিয়ে লাভ নেই, আমাদের সৃজনী একদম নাকানি চুবানি খেয়ে প্রেমে পড়েছে। সৃজনী আর নিজেকে সামলাতে পারল না। এদের সাথে সব কথা শেয়ার করে সে অভ্যস্ত, তাই আড়াল না করে সরাসরি বলে ফেলে, হ্যাঁ পড়েছি। আর
জানিস উনিকে? অনিকে আর বৃষ্টি উৎসুক হয়ে মাথা নাড়ল না, তারা জানে না। সেজন্য ধীর পায়ে ভার্সিটি গেটের দিকে হাঁটতে হাঁটতে গম্ভীর ভঙ্গিতে ঘোষণা করলো, উনি হচ্ছেন আমার হবুভাবে চাচাতো ভাই, খানবাড়ির বড় ছেলে। খবরটা শুনে বৃষ্টি আর অনিকার খুশি দেখে কে তারা প্রায় নিচে উঠে বলল, আহ বাহ, এ তো একদম জমজমাট প্রেম। রিলেশনশিপ তো অলরেডি সেট হয়ে গেছে। যাই হোক, এবার দেখ আমি কি করি। এই বলে বৃষ্টি পকেট থেকে ফোন বের করে সেই মহেন্দ্রক্ষণের ছবিগুলো দেখলো। রৌদ্রের চওড়া বুকে সৃজনে আশ্রয় পড়ার দৃশ্যগুলো একদম নিখুঁতভাবে ফ্রেমবন্দি হয়ে গেছে। ছবিগুলো দেখা মাত্র সৃজনের কান মুখ লজ্জায় টকটকে লাল হয়ে গেল। হৃদস্পন্দন যেন এক দফা বেড়ে গেল। তড়িঘড়ি করে ছবিগুলো নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিল সে। তারপর তিন সখী একে অপরের হাসাহাসি আর খুনসুটি করতে করতে ভার্সিটির বারান্দায় মিলিয়ে গেল। খানবাড়ি তিথি খুব পরিপাটি করে সাজগোজ করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। বান্ধবীদের সাথে অনেক আগে থেকে আজকে আড্ডাটা ঠিক করা, কিন্তু বাড়িতে এখনো কাউকে জানানোর সুযোগ পায়নি। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তনুজা খান আর হিমি খান সোফায় বসে বেশ আড্ডায় মশগুল। তিথি বিড়ালের পায়ে গিয়ে পেছন থেকে দুই আম্মুর গলা জড়িয়ে ধরল আর আদুরে গলা বলে, এই যে আমার দুই সুন্দরী আম্মু, শোনো না, আমি একটু বাইরে যাচ্ছি। তনুজা খান ভুরু কুচকে তাকালেন, গম্ভীর গলা জিজ্ঞেস করলেন, বাইরে যাবি মানে? আয়নকে বলেছিস? অনুমতি নিয়েছিস? আয়নের কথা শুনতে তিথির মেজাজটা বিগড়ে গেল। সে গাল ফুলে বিরক্তি নিয়ে বলে, ওই কুত্তাকে বলে আমি বাইরে যাব? কখনো না। তোমরা তাড়াতাড়ি আমাকে পারমিশন দাও তো। তনুজা খান এবার রেগে গেলেন, শাসনের সুরে বললেন, আয়নকে বলবি না মানে? তিথি, তুই কি ভুলে যাচ্ছিস যে আয়ন এখন তোর স্বামী? যেখানে যাস না কেন এখন থেকে আগে ওর অনুমতি নেওয়া তোর কর্তব্য। তিথি দমে যাওয়ার পাত্রী নয়। সে তনুজা খানকে ছেড়ে হিমি খানের গলা শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদের সরে বলল, আম্মু দেখো তো তোমার বৌমাকে কি সব বলেছে এই বেটি। আম্মু তো কিচ্ছু বোঝে না, তুমি তো খুব ভালো, প্লিজ একটু যেতে দাও না। কথা দিচ্ছি একদম তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার এই রাক্ষস ছেলেটি এড়িয়ে পাবে না, কথা দিলাম। বৌমার আমার কাণ্ড দেখে হিমিকার না হেসে পারল না। তিনি তিথির গালে একটা আদর দিয়ে হাসতে হাসতে বললেন, আচ্ছা বাবা ঠিক আছে, যা, তবে সাবধানে থাকিস আর একদম দেরি করিস না। জানিস তো আমার ছেলেটা কত রাগী, একবার যদি জেনে যায় তুই না বলে বাইরে গেছিস তবে আজ তো কেলেঙ্কারি বাঁধিয়ে দিবে। তিথি এক গালে সে হিমি খানের কপালে একটা চুমু খেয়ে ডানা কাটা পাখির মতো দরজার দিকে ছুটে গেল। তার মনে তখন জয়ের আনন্দ। ব্যালকনিতে উদাস হয়ে মনে দাঁড়িয়েছে তুরা। বিকেলের স্নান আলোয় তার মনটা কেমন জানি ভীষণ ছটফট করছে। কোনো কিছুতে ঠিক মন বসাতে পারছে না। এই রৌদ্র লোকটা বাড়িতে যতক্ষণ থাকে তুরাকে জ্বালিয়ে পিষ্ট করে মারে, কিন্তু যখন কাছে থাকে না তখন তুরা যেন এক নিমিষে ভীষণ নীরব আর অসহায় হয়ে পড়ে। তুরা বুঝতে পারছে রৌদ্রের এই মিষ্টি জ্বালাতনগুলো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। তাই তো সে সামনে না থাকলেও চারপাশটা বড্ড ফাঁকা আর বিষণ্ণ লাগে। তুরা নিজের অবদ্ধ মনকে আর দমিয়ে রাখতে পারল না। দ্রুত ফোনটা হাতে নিয়ে রৌদ্রের নম্বরে কল করতে গিয়ে হাত কেঁপে উঠল। একবার কল লিস্টে আঙ্গুল ছোঁয়ালো, আবার ভয়ে কেটে দিল। এভাবে বেশ কয়েকবার যুদ্ধ করার পর অবশেষে সাহস করে কলটা দিয়েই ফেলল। রৌদ্র তখন চট্টগ্রামে একদম কাছাকাছি। ড্রাইভ করতে করতে হঠাৎ ফোনের স্ক্রিনে বউ নামটা দেখে তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করতে ব্লুটুথের সাথে কানেক্ট করলো সে। ওপাশ থেকে তোরা কোনো কথা বলছে না, এপাশ থেকে রৌদ্র নীরব, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নিস্তব্ধতা ভেঙে বেশ কিছুক্ষণ পর তুরা খুব মৃদু গলা বলল, কোথায় আপনি? পৌঁছেছেন কি? রৌদ্র দুষ্টুমি ভরা হাসি নিয়ে জবাব দিল, কেন, আমাকে খুব মিস করছো? তুরা তড়িৎ উত্তর দিল, মোটেও না। রৌদ্র শ্বাস টেনে নিল, তাই? হুম। তাহলে আজ এত অসময়ে হুট করে কল দিয়ে ফেললে যে? তোরা এবার চুপ করে রইল। রৌদ্র খুব ভালো করে জানে এই অবুঝ বউটার চুপ করে থাকা মানে কি। রৌদ্র হালকা গলা খাঁকড়ে দিয়ে বলল, বুঝেছি, আমার বউ আমাকে একদম মিস করে না। আচ্ছা শোনো, আমি গন্তব্যে পৌঁছে গেছি, এখন রাখি, ফ্রি হলে কল দেব। রৌদ্রের কথা শুনে তোরা অস্থির হয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে জিজ্ঞাসা করলো, শুন না, কখন ফিরবেন? রৌদ্র এবার হাসি থামাতে পারল না। কোনো রকম গম্ভীর হওয়ার ভান করে দুষ্টুমি করে বলল, হয়তো আজ ফিরবো না, কিংবা 2-3 দিন লেগে যেতে পারে। কথাটা শোনা মাত্র তুরার মনটা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল। অভিমানে গলার স্বরটা ভারী হয়ে গেল তার।
সে ঝটপট করলে বলল, ঠিক আছে, আসার দরকার নেই, ওখানে সারা জীবন থেকে যান, রাখি। বলে তোরা ফোনের লাইনটা কেটে দিল। আর ওদিকে রৌদ্র এবার শব্দ করে হেসে উঠল। তার পাগলি বউটা যে কি দারুণ অভিমান করছে তা বুঝতে বাকি রইল না। রৌদ্র মনে মনে ভাবল, এই অভিমান আজ রাতে বাড়ি ফিরে আদর দিয়ে পুষিয়ে দিবে। সে তার পাল্টা কল না দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। দুপুর 2টো, চৌধুরী বাড়ি। মিষ্টি রোদেলা দুপুর। আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক কষ্টে ব্যালকনির আরাম কেন্দ্র পর্যন্ত এসেছে। শরীরের দুর্বলতা থাকলেও মনের ভেতরে এক অজানা অস্থিরতা। ঠিক তখনই তার ফোনটা ঝনঝন করে বেজে উঠল। স্ক্রিনে শিয়া ভিডিও কল দিচ্ছে। নামটা দেখে আশির ফ্যাকাশে ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ভিডিও কল রিসিভ করতে ওপাশে শিয়াবের ক্লান্ত কিন্তু দীপ্ত মুখটা ভেসে উঠল। শিয়াব হতে কেবল কাজ থেকে ফ্রি হয়ে কল দিয়েছে। আশি ব্যালকনিতে একা দেখে শিয়াব কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কিছুটা শাসন করা শুরু বলল, এই যে মহারানী, তুমি এই টাইমে ব্যালকনিতে একা কি করছো? নার্স কোথায়? সে কি তোমায় এখানে গেছে? আর সে একটু অভিমানী হাসি নিয়ে বলল, নার্সকে আমি নিজেই পাঠিয়ে দিয়েছি, সারাক্ষণ চোখে চোখে রাখা একদম ভালো লাগে না, আমি একাই এসেছি। সে এবার বেশ উত্তেজিত হয়ে উঠল। পাঠিয়ে দিয়েছে মানে? তুমি জানো না তোমার শরীর এখনো কতটা দুর্বল? যদি একবার পা পিছলে পড়ে যেতে তবে কি হতো শুনি? আশি শিয়াবের চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলল, নার্স পাঠিয়েছি কারণ আমার আসল নার্স তো আপনি। আর আপনি, আমি এখন একা একা চলতে পারি, ধীরে ধীরে ঠিক আছে। আপনি কি এখনও আমাকে খুব বেশি অসুস্থ করবেন? শুনুন, আমি এখন যথেষ্ট সুস্থ। আর আমার যেটুকু অসুস্থতা আছে সেটা আপনি পাশে থাকলে সেরে যাবে। আমার কোনো নার্সের দরকার নেই। সে বাঁশির কথার গভীরতা বুঝতে পেরে নিজের কপাল থেকে অবদ্ধ চুলগুলো সরিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মুখে দুষ্টুমি মাখা হাসি ফুটে বলল, ও আচ্ছা, তার মানে আমার মহারানী পুরোপুরি সুস্থ, এটা তো বলতে চাইছো? আর সে গর্বের সাথে বলল, হ্যাঁ। সে এবার গলার স্বর নিচু, চোখে একরাশ নেশার দুষ্টু নিয়ে বলল, ঠিক আছে, তবে আজ রাতে পরীক্ষা হবে, তুমি কতটুকু সুস্থ হয়েছ। আশি শিয়াবের চোখের চাহনি দেখে মুহূর্তে বুঝে গেল কথা কোন দিকে গড়েছে। সে লজ্জায় চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করল, আপনি দিন দিন কেমন জানি ঠোঁটকাটা আর নির্লজ্জ হয়ে যাচ্ছেন। সে আবার খিলখিল করে হেসে উঠল। তারপর ছন্দের তালে তালে তার স্বভাবজাত সেই বোল ভঙ্গিতে বলল, আমাকে সভ্য থাকতে দিলে কই? আর বউ, আগে সুস্থ হয়ে শরীরটা করো স্ট্রং, তারপর শুরু হলো আসল রং। প্রতি রাতে খাট ভেঙে হবে ঝাঁকানাকা খেলা। সহ্য করতে হবে তোমার এই স্বামীর বুনো আদরের মেলা। শিহাবের মুখে এমন খোলামেলা তপ্ত কথা শুনে আশির কান মুখ একদম আগুনের মতো লাল হয়ে গেল। লজ্জায় এরা কথা বাড়ানোর সাহস পেল না। তড়িঘড়ি করে কলটা কেটে দিয়ে ফোনটা বুকের উপর চেপে তুলল। তার হৃৎপিণ্ডটা তখন পাগলা ঘোড়ার মতো বাজছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আশির লজ্জা মুখে সরে বলে, অসভ্য একটা, মুখে যা আসে তাই বলে দেয়। লোকটা ভুলে যায় যে আমি একটা মেয়ে, আমারও তো লজ্জা লাগে। আয়নের হঠাৎ একটা দরকারি কলের জন্য এয়ারপোর্টে যেতে হচ্ছিল। সে বিরক্তি আর তাড়া নিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুটা যেতে হঠাৎ রাস্তার পাশে তার চোখ আটকে গেল। কিছু মেয়েদের সাথে গোলাপি চুড়িদারে একজন মেয়ে ফুচকা খাচ্ছে। ভুরু কুচকে আয়ন বোঝার চেষ্টা করলো এটা কি তিথি। সে দ্রুত গাড়িটা থামিয়ে কাজ নামিয়ে ভালো করে তাকালো। লম্বা চুল ছেড়ে সুন্দর করে সেজেগুজে তিথি তার বান্ধবীর সাথে রাস্তার পাশে ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর খিলখিল করে হাসছে। আর সেটাই আয়নের মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সব থেকে বড় কথা, তিথি থেকে একবারের জন্য বলেনি সে বাড়ির বাইরে যাবে। এই ভাবনাগুলো আয়ানকে রাগকে কয়েক গুণ বাড়িয়ে দিল। এমনিতে জরুরি কলের জন্য মেজাজ তেরিক্ষে হয়ে গেছে, তার উপর তিথি যেন আগুনে ঘি ঢেলে দিল। আয়ন রাগে গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরে তিথির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, দাঁড়া, আজ তোকে তোর ফুচকা খাওয়াচ্ছি। বলে আয়ন একটা লাথি মেরে গাড়ির দপাট খুলে নেমে পড়ল। তিথি তখন ফুচকা মুখে তুলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল সামনে। আয়ান। তার রক্তচক্ষু ফুলে ওঠা চোয়াল দেখে, রেখা দেখে তিথির হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। আয়ান তার দিকে রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসছে। তিথি হাত থেকে ফুচকার প্লেট মাটিতে পড়ে গেল। আয়ান কোনো
রকম কালক্ষেপণ না করে মুহূর্তে পা থেকে জুতো খুলে হাতে নিল। জুতোর বাড়ি উঁচিয়ে সে তিথির দিকে এগোতে লাগলো। তিথি ভয়ে অন্তরাত্মা ছাড়া। সে সঙ্গে সঙ্গে ঘুরে উল্টো দিকে দৌড় লাগলো। পিছন থেকে আয়ান দৌড়তে দৌড়তে চিৎকার করে বলে, এই কোথায় যাস, দাঁড়া বলছি। তোর সাহস কত বড় হয়েছে, আজ আমি ফিতে দিয়ে মেপে দিত, দাঁড়া কুত্তি, নয়তো কিন্তু খারাপ হয়ে যাবে। তিথি এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না। সে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে, হায় আল্লাহ, এ রাক্ষস সাইকো জানলো কিভাবে আমি এখানে। আজ তো নিঘাত আমার ইন্না লিল্লাহি। তিথি, তোর আজকে শেষ ইচ্ছে পূরণ করার আগে এই লোক তোকে কবরে পাঠিয়ে দিবে। আয়ান যখন খুব কাছে চলে এসেছে, তিথি তখন অসহায় মতো, বাঁচাও কেউ ওই রাক্ষসটাকে ধরে। ওরে, কেউ জ্যান্ত মানুষটাকে খাঁচায় বড়। ও মা গো, আজ আমার হাড়গোড়ে সব ফিতা দিয়ে মেপে খিচুড়ি বানিয়ে ফেলবে। আয়ান পেছন থেকে আবারও বাঘের মতো হুঙ্কার দিল, তিথি দাঁড়া বলছি। আমার পারমিশন ছাড়া রাস্তায় এসে দাঁত বের করে ফুচকা খাওয়া বের করছি তোর। আজ তোকে মেরেই আমি জেলে যাব, তাও শান্তি। তিথি সামনের দিকে দৌড়াতে দৌড়াতে গলা ফাটিয়ে চিৎকার করলো, আমি কি তোমার কেনা গোলাম নাকি? আর মরা মানুষ কি জেলের ভয় থাকে? মরার আগে অন্তত এক প্লেট ফুচকা তো শান্তিতে খেতে দিল না, অসভ্য ইতর জলহস্তি একটা। আয়ন রাগে হিতের জ্ঞান হারিয়ে চিতার মতো গতি বাড়িয়ে দিল। তুই আমাকে জলহস্তি বললি, দাঁড়া, আজ তোর ওই মুখ ফিতা দিয়ে সেলাই না করলে আমার নামও আয়ান না। রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে, পিছনে এক সুঠামদেহী হ্যান্ডসাম যুবক জুতো হাতে নিয়ে দাঁড়া দাঁড়া করে ছুটছে, আর সামনে একটা সুন্দরী মেয়ে জান প্রাণ নিয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ বিল্লাহ করছে। রাস্তায় পিচ তখন আগুনের হালকা বেরোচ্ছে। তিথির বুকে ধকপকানি যেন কান ফাটানো শব্দের মতো নিজের কানে ভাসছে। ঘাম আর চোখের জলে একাকার হয়ে সে যেন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ছিল। ঠিক তখনই পায়ের স্যান্ডেলটা বেটে গেল। পা হড়কে একদম মাঝ রাস্তায় ধপাস করে আছাড় খেলো। হাঁটুর ছাল উঠে গিয়ে জ্বালা শুরু করে দিল। সেই ব্যথার চেয়ে বড় তার দাঁড়ালো মনের ভয়ে। তিথি কোনোরকম টাল সামলে ঘুরে তাকাতে দেখলো যমদূতের মতো আয়ান আসছে, ধীর স্থির পায়চারি, কোনো তাড়া নেই তার মধ্যে, কারণ সে জানে তার শিকারী তার হাতের মুঠে। তিথি রাস্তার ধুলোমাখা পিছিয়ে বসে পড়ল। আয়ান যত এক পা দু পা করে এগিয়ে আসছে, তিথি তত দু হাতে মাটিকে আঁকড়ে ধরছে, পেছনের দিকে ঘষে ঘষে করে সরছে। তার চোখের মনি কাঁপছে আতঙ্কে, কাঁপা কাঁপা ঠোঁট জোড়া এক করে তিথি মিনতি করে বলল, প্লিজ আয়ান, এইবারের মতো মাফ করে দিন। আমি কসম করে বলছি আর কখনো তোমাকে না বলে বাইরে আসবো না। প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আয়ান ঠিক তার সামনে এসে দাঁড়ালো, খুব ধীরে সুস্থে নিজের পায়ের জুতোটা ঠিক করে নিল। সে যেন কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একজোড়া রক্তবর্ণ চোখ নিয়ে তিথির দিকে তাকালো। রাস্তায় রোদের তীব্রতা আয়নের মাথার পেছন থেকে আসায় তার ছায়াটা দীর্ঘ হয়ে তিথির উপর এসে পড়েছে, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আয়ন পাথরের মতো কঠিন বলে, মাপ? তিথি, তুই কি জানিস আয়ান খানের রাজ্যে ভুলের কোনো ক্ষমা নেই? আর সেখানে আসামি যখন আমার নিজের বউ, তখন ক্ষমার প্রশ্ন তো দূরে থাক, সহানুভূতি ছিটে ফোটাও অবশিষ্ট থাকে না। কথাটা বলে আয়ন এক পা এগিয়ে এসে তিথির একদম কাছে ঝুঁকে এলো। তারপর শীতল কণ্ঠে হুকুম দিল, ওঠ রাস্তা থেকে, এই নোংরামির মধ্যে বসে নাটক করে আমার রাগ আর বাড়াস না। আয়ন কথাটা শেষ করায় এক ঝটকায় তিথির হাতটা ধরে দাঁতে দাঁত চেপে টেনে ওকে দাঁড় করিয়ে দিল। রাস্তায় ধুলোমাখা অবস্থায় তিথি টাল সামলাতে না পেরে ওর ওড়নাটা টেনে নিল। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে, তবুও সে শেষবারের মতো মিনতি করল, আয়ন প্লিজ, এবারের মতো মাফ করো, আমি জাস্ট একটু ঘুরতে এসেছিলাম, এর কিছু না। কিন্তু আয়ান যেন কিছুই শুনল না। সে আরো কঠোর হাতে তিথির হাতটা এমনভাবে মুচড়ে ধরল, তিথির যন্ত্রণায় কুঁকড়ে গেল। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, ঘুরতে এসেছিস বুঝলাম, কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস? এতক্ষণ যেন কুঁকড়ে থাকা ব্যথার চোটে তিথির ভেতর থেকে জেদটা বেরোলো। সে রেগে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। আন আনবে, ছাড়ো, ব্যথা লাগছে। আর কি বললে তুমি, তোমার কাছ থেকে অনুমতি নেব কেন? আমি তো আগেও কতবার বাসা থেকে বেরিয়েছি, একা ঘুরেছি, তখন তো কাউকে বলতে হয়নি, তাহলে আজ কেন তোমাকে বলে আসতে হবে?
তিথির মুখে মুখে কথা বলাটা যেন জ্বলন্ত আগুনে ঘি। আয়ন মুহূর্তের মধ্যে এক ঝটকায় তিথিকে রাস্তার পাশে একটা পিলারের সাথে চেপে ধরল এবং তার কনুই দিয়ে তিথির গলায় হালকা চাপ দিলে তার কানের কাছে একদম মুখ নিয়ে এলো। আয়নের তপ্ত নিঃশ্বাসে তিথির কানে লাগছে। সে শান্ত কিন্তু বিষাক্ত গলায় ফিসফিস করলো, তখন তুই শুধু তিথি ছিলি, কিন্তু এখন তুই মিসেস তিথি, আয়নের ওয়াইফ। তাই এখন থেকে তোর প্রতিটা নিঃশ্বাস ফেলার আগেও আমার পারমিশন নিতে হবে। তুই একটা বার আমাকে বলে দেখতি, আমি তোকে যেতে দিতাম না, কিন্তু তা করে কি তুই আমাকে পাত্তাই দিলি না, নিজের সাহস দেখিয়ে একা চলে এলি। এর জন্য তোকে এমন এমন শাস্তি দিব যা তুই সারা জীবন মনে রাখবি। কথাটা বলে আয়ান আবার তিথির চোখের দিকে তাকিয়ে পৈশাসিক হাসি হেসে পুনরায় বলল, তোর শাস্তি কি জানিস? ওই যে সামনে রাস্তার মাঝখানে দেখছিস, ওখানে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে দুই কান ধরবি আর এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। তারপর চিৎকার করে বলবি, আমি অপরাধী, আমি আমার স্বামীর অবদ্ধ হয়েছি, তাই এখন শাস্তি পাচ্ছি আর শিক্ষা পাচ্ছি। আমি মিসেস তিথি খান কথা বলছি, আর কখনো এমন ভুল করব না, আর সবসময় আমার স্বামীর কথা শুনবো। আয়নের মুখে এমন চরম উদ্ধত্ত কথা শুনে তিথির চোখ দুটো বিস্ময় আর অপমান ছানা বড়া হয়ে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকে চিৎকার করে বলে উঠল, অসম্ভব, আমি কখনো পারবো না। আয়নার এক মুহূর্ত দেরি করলো না, সে তিথিকে আরো শক্ত করে পিলারের সাথে চেপে ধরল। তার চোখের মনে দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে তিথির গলার কাছে নিজের মুখটা আরো নামিয়ে এনে ফিসফিস করে হারিম করা হুমকি দিল, সোজা কথায় কান ধরে দাঁড়াবি, নাকি আমি ঠিক এই মুহূর্তে সবার সামনে তোরই। তিথি রাগে লজ্জায় আর অপমানে সিটিয়ে গেল। আয়নের এমন বেহায়াপনা কথা শুনে তার গাটা রিরি করে উঠল। লোকটার কি কাণ্ডজ্ঞান নেই? তিথি দাঁতে দাঁত চেপে আক্রোশে শুরু হলো, অসভ্য লোক একটা, সারা রাত তো আমাকে জ্বালিয়ে মারো, দিনে কি একটু শান্তি দেবে না? তোমার মাথার সব চুল যেন টাক হয়ে যায়, তোমার সব চুল উঠে তুমি টাকলা হয়ে যাবে, দেখবে। এই এটা আমার মতো এক অসহায় তিথির অভিশাপ। আয়ন দমে যাওয়ার পাত্র নেই, উল্টো তার কথায় পৈশাসিক আনন্দ পেয়ে অট্টহাসি হেসে বলল, যেন তিথির এই অভিশাপ তার কানে কোনো প্রেমের কবিতার মতো শোনালো। আয়ন হাসতে হাসতে জবাব দিল, আরে তাহলে তো ভালোই হয়, মানুষ দেখলে বলবি, দিদি তোর স্বামী তো টাকলা। সবাই যখন এসব বলে তোকে খেপাবে, তখন তুই রাগে লুচির মতো ফুলবি, আর সেই ফোলা লুচি ছিঁড়ে ছিঁড়ে আমি আয়েশ করে ডাল সবজি দিয়ে খাবো। কথাটা শেষ করে আয়ন হাসির মুহূর্তে মিলিয়ে গেল। সে চোয়াল শক্ত করে ঘড়ির দিকে এক পলক তাকে গম্ভীর গলায় চূড়ান্ত হুঁশিয়ারি, দেখ তিথি, আমার হাতে একদম সময় নেই, খুব তাড়া আছে। তুই কি এখন ওই রাস্তার মাঝখানে গিয়ে নিজের শাস্তি পালন করবি, নাকি আমি ঠিক এই প্রকাশ্যের রাস্তায় আমার কাজ শুরু করব? তিথি বুঝলো এই আয়নের কথা আসলে চরম নির্লজ্জ। সে যা বলে সত্যি সত্যি করে ফেলে। তাই আর কোনো উপায় না দেখে তিথি এবার অন্তত অসহায় গেল না, ছাড়ো, আমি দাঁড়াচ্ছি। আয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে বলল, গুড, বলে আয়ান তাকে ছেড়ে দিল। তিথি মুখ গোমড়া করে রাস্তার ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। আয়ান তাকে যেভাবে কান ধরতে বলছিল সেভাবে দুই কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে সব কথা বলতে লাগলো। আয়নের রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত ভাঁজ করে হাসতে লাগলো আর এই দৃশ্য উপভোগ করতে লাগলো। রাস্তার পথচারীরা যাওয়ার সময় আর চোখে তিথির দিকে তাকাচ্ছে আর একে অপরকে যেন কি বলছে। অপমান আর লজ্জায় তিথি এবার নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। শিকদার বাড়ি, রাত 9টা। সৃজনী তার রুমে বিছানায় শুয়ে মনের সুখে গড়াগড়ি খাচ্ছে। তার হাতে ধরা ফোনটি সেই ছবিগুলো খোলা, যেগুলো তার বান্ধবী রৌদ্রের সাথে তুলেছিল। এক একটি ছবি দেখছে আর লজ্জায় বালিশে মুখ ঢাকছে। সেই জন্যই ফোনের ছবির দিকে তাকিয়ে আনমনে, বেশ, আপনি আগে কোথায় ছিলেন? আমার জীবনে আসতে আপনার এত দেরি কেন হলো? যাই হোক, দেরি করে এসেছেন তো কী হয়েছে, এখন যখন এসেছেন তখন এই সময়টাকে আমি সারা জীবনের জন্য রাখতে চাই। বলেই সৃজনী খিলখিল করে হাসতে লাগলো। তার মনের গহীনে প্রেমের হাওয়া লেগেছে। আসলে প্রেমের হাওয়া বললে ভুল হবে, সে রৌদ্রের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। হঠাৎ সৃজনীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে রৌদ্রের সাথে তোলা ছবিগুলো নিয়ে তার ফেসবুক পেজে গেল।
তবে রৌদ্রের মুখের উপর আপাতত একটা ইমোজি বসিয়ে দিল, যাতে হুট করে রৌদ্রের সামনে এই পোস্ট করলেও সে নিজেকে চিনতে না পারে। কারণ রৌদ্রের অনুমতি ছাড়া তার ছবি দিলে যদি সে রাগ করে বা মাইন্ড করে, সে ভয়ে সৃজনীর মুখটা ঢেকে দিল। সব ঠিকঠাক করে সৃজনীর ছবিতে পোস্ট করে ক্যাপশনে লিখলো, একাকিত্ব জীবনে আপনি সেই পুরুষ যে আমার একাকিত্বকে সরিয়ে দিয়ে আমার মনে মনে সমুদ্রে ভালোবাসায় তলিয়ে দিচ্ছে। রাত 11টা, খানবাড়ি। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়েছে তুরা। তার দৃষ্টি গেটের দিকে একদম স্থির হয়ে আছে। রৌদ্র এখনো আসেনি। সময় যত বাড়ছে রৌদ্রের তুরার মনের ভিতর জমে থাকা অভিমান যেন তত ভারী হচ্ছে। আজ রৌদ্রের উপর ভীষণ রাগ হচ্ছে। অভিমানে সে ফোনটা কেটে দিয়েছিল, অথচ লোকটা একবারের জন্য কল ব্যাক করেনি। তুরার মনে হচ্ছে রৌদ্রের জন্য, তার এই গভীর ভালোবাসার জন্য তার বুক চিরে গলে গলে পড়ছে। অনেক বেশি খারাপ লাগছে তার। না চাইতো দুচোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। প্রিয় মানুষ যখন মনের অবস্থা বোঝে না, তখন এই নিঃশব্দ কষ্টটা সহ্য করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ গাড়ির ইঞ্জিনের শব্দে তুলো চমকে উঠল। তাকে দেখলো রৌদ্রের গাড়িটা গেট দিয়ে ভিতরে ঢুকছে। ওকে দেখে তুরা অভিমান চোখে ফিরিয়ে নিল। মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ কিছুতে রৌদ্রের সাথে আগের থেকে কথা বলবে না। রৌদ্র দ্রুত বাড়ির ভিতর ঢুকলো। তার মুখভঙ্গি দেখলেই বোঝা যায় সে কতটা ক্লান্ত আর কতটা চাপের মধ্যে দিয়ে গেছে। রুমে ঢুকে তুরাকে দেখতে না পেয়ে সে নিশ্চিত যে মেয়েটা ব্যালকনিতে আছে। রৌদ্রের সারা শরীর অবসাদে ভেঙে গেছে, মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। সে ব্যালকনি গিয়ে তুরাকে ডাকার মতো শক্তিটুকু পাচ্ছিল না। তাই সে আগেই শরীরটা একটু ঠিক করার সিদ্ধান্ত নিল। ঘড়ি আর শার্টটা আলগোছে খুলে বিছানায় রেখে তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। এই মুহূর্তে একটা ঠান্ডা পানি গোসল না করলে তার শরীর আর মাথা এই প্রচণ্ড অস্বস্তি কিছুতেই যাবে না। তোরা ব্যালকনিতে স্থির হয়ে দাঁড়িয়েছে। সময় যেন কাটছে না। সে মনে মনে ভাবছে, রৌদ্র তো অনেকক্ষণ আগে বাড়িতে ঢুকছে, তাহলে এখনো সে ব্যালকনিতে তার কাছে এলো না। বিরক্তি আর অভিমানে তোরার বুক ফেটে যাচ্ছিল। শেষমেশ কৌতূহল ও জেদ সামলাতে না পারে অনেকটা বিড়ালের মতো চুপি চুপি পা ফেলে রুমে ঢুকলে তোরা দেখলো ঘরটা একদম ফাঁকা। বিছানার উপর রৌদ্রের শার্ট, দামি ঘড়ি আর টাইটা আলগোছে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তুলা চোখ তুলে তাকাতে দেখলো রৌদ্র বেরিয়ে আসছে, পরনে শুধু একটা সাদা টাওয়াল জড়ানো। হঠাৎ এমন অবস্থায় রৌদ্রকে দেখে তুলা থতমত খেয়ে গেল। ক্ষণিকের জন্য দুজনের চোখাচোখি হলে তুলা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। প্রচণ্ড অভিমানে মুখ কুঁচকে সে কোনো কথা না বলে আবার গট গট করে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এবার তুরার মনটা আগের চেয়েও বেশি বিষিয়ে গেল। সে ভাবলো, লোকটার কি ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই? বাড়ি ফিরে আগে একবার সে দেখা করবে, তা না করে সোজা গোসলে চলে গেল। একটু কথা বলার প্রয়োজন বোধ করলো না। তুরা ঠিক করে নিল আজ রৌদ্রের সাথে কথাই বলবে না। রৌদ্র তোয়ালা দিয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে আর চোখে দেখলো তার পাগলি বউটা ব্যালকনিতে অভিমানে ঠোঁট ফুলিয়ে বসে আছে। সে ভালো করে জানে তুরা কতটা অভিমানী। রৌদ্র আর দেরি করল না, দ্রুত একটা টি শার্ট আর ট্রাউজার পরে সোজা ব্যালকনিতে গিয়ে হাজির। তোরা যখন বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের কষ্টের সাথে লড়াই করছে, রৌদ্র নিঃশব্দে পেছন থেকে তুরাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোরা বুঝতে পারলো রৌদ্র ওকে ধরেছে, কিন্তু তার মনটা আজ পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে নড়ল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। রৌদ্র তুরার গালটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে টুস করে একটা পাপ্পি খেলো। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার পাগলি বউটা কি অনেক অভিমান করছে? শোনো না, আমার শোনাবো। আসলে আজকে ইম্পর্টেন্ট মিটিংয়ের চাপটা অসহ্য ছিল। ডিলটা অনেক বড় ছিল, তাই আমাকে একাই সব কিছু সামলাতে হচ্ছে। বিশ্বাস করে এক মুহূর্তের জন্য ফোনটা হাতে নেওয়ার সুযোগ পাইনি। আর শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, যাতে তোমার কাছে এলে মাথাটা শান্ত থাকে। এবার রাগ ছাড়ো শোনা। তুরা তবুও কোনো উত্তর দিল না। সে এখনো একদম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে, যেন রৌদ্রের এই আদরের কথাগুলো তাকে একটু স্পর্শ করছে না। রৌদ্র এবার হার মানার পাত্র নয়। সে তুরার ঘাড়ে নিজের মুখটা গুজলো, যেন কোনো উষ্ণ নিঃশ্বাসে তুরার অভিমান গলে যায়। করুণ সুরে বলল, ও বউ, কথা বলছো না কেন? আচ্ছা বাবা, সরি, এবার অন্তত মাফ করে দাও। এমন ভুল আর হবে না। এরপর আর হাজারবার ব্যস্ত থাকলে আমি তোমাকে কল দিব। আর শরীর যতই খারাপ থাকুক, আগে এসে তোমার অভিমান ভাঙাবো।
এবার অন্তত মুখটা খোলো, কথা বলবে কি? তোমার খুব কষ্ট হবে। কিন্তু তোরা তবুও কথা বলল না। তার অভিমান যেন পাহাড় সমান। রৌদ্র বুঝলো এইভাবে কাজ হবে না। সে মুহূর্তে তুরাকে ছেড়ে দিয়ে নিজের কানে ধরে উঠবোস করতে শুরু করলো, একদম বাচ্চাদের মতো মুখ নিয়ে বলে, সরি বউ, এবারের মতো মাফ করে দাও। একটু কথা বলে, এই দেখো কান ধরছে, আর হবে না বলছি তো। সারাদিন কাজের চাপে থাকার পরে তোমার সাথে কথা না বলে আমার খুব খারাপ লাগে। দেখো শরীরটা ভীষণ দুর্বল, ক্ষুধায় পেটের ভিতর উদের দৌড়েছে। একটু দয়া করে তোমার এই অসহায় স্বামীর পাশে উপর প্লিজ। টানা 50 বার উঠবোস করার পর তুরার যেন মন গলে গেল। সে রৌদ্রের দিকে তাকিয়ে গম্ভীর গলা বলল, ন্যাকা নাটক করতে হবে না, সোজা হয়ে দাঁড়ান। তুরা কথা বলছে দেখে রৌদ্র খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তুরাকে জড়িয়ে ধরে পাগলের মতো অন্তত 10টা খেয়ে বলল, এই তো বউ কথা বলছে। আমি জানতাম আমি অভিমান ভাঙানোর মিশনে সফল হব। তুরা মুখ ভেঙচি কেটে বলল, কচু আপনি, নিচে চলেন। রৌদ্র আর তুরা দুজনে নিচে নেমে এলো। বাড়ির সবাই ততক্ষণে ঘুমিয়ে গেছে। ড্রয়িং টেবিলের আগে থেকে খাবার বেড়ে রাখা ছিল। তুরা আর রৌদ্র খেতে বসলো। তুরা কোনো কথা না বলে নিজের মতো খেতে শুরু করলো, কিন্তু রৌদ্র চুপচাপ বসে আছে, খাচ্ছে না। তুরা খেয়াল করে বলে, কি হলো, খাচ্ছে না কেন? রৌদ্র আবদার বলে, খাইয়ে দাও। তুরা সাথে সাথে উত্তর দিল, পারবো না। নিজে খেতে পারলে খান, নয়তো না খেয়ে বসে থাকেন। কত বড় মানুষ, আমাকে খাইয়ে দিতে হলো, বাচ্চা নাকি? রৌদ্র এবার ঠোঁট কাটা জবাব দিল, বাচ্চা বা না বউ, বাচ্চার বাবা হবো, যাই হোক, খাইয়ে দিবা নাকি আমি খেয়ে নেব? তোরা রৌদ্রে গাঢ় কথার মানে না বুঝে বিরক্ত শুনল, খান না করছে কে? কথাটা বলে তোরা নিজেই অন্য নিজের জন্য মাখানো লোকমা ভাত মুখে নিতে যাবে, ঠিক তখনই রৌদ্র ছোপ মেরে তুরা সে হাতটা নিজের মুখে পুড়ে নিল এবং ভাতগুলো নিয়ে তৃপ্তি করে চিবোতে লাগলো। তুরা চোখ রাঙিয়ে বলে, কি হলোটা, আমার হাত থেকে ভাত কেড়ে নিলেন কেন? রৌদ্র ভাতটুকু গিলে মুচকে এসে বলল, বউ যখন শখ করে খাইয়ে দিচ্ছে না, তখন এইভাবে কেড়ে খেতে হয়। আহ, তোমার হাতের ছোঁয়ায় ভাতটা যেন অমৃত লাগছে। তোরা মুখ ঝামটা দিয়ে বলে, আপনার কি নিজের থালায় ভাতের অকাল পড়েছে? অসভ্যতামি করবেন না তো। রৌদ্র এবার চেয়ারটা তুরার আরো কাছে টেনে এলো। তুরার বাম হাতটা নিজের হাতের মুঠে শক্ত করে ধরে বলল, নিজের থালার ভাতের চেয়ে তোমার লোকমা অনেক স্বাদ। এখন কি ভালোই ভালো নিজে হাতে খাইয়ে দিবে, নাকি আমি বারবার তোমার মুখ থেকে কেড়ে নেবো? সিদ্ধান্ত তোমার। তোরা কয়েক মুহূর্ত রৌদ্রের চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। এই জেদি লোকের সাথে পাড়া সারাক্ষণ জ্বালিয়ে মারবে তাকে। তোরা আবার এক লোকমা ভাত মেখে রৌদ্রের মুখের সামনে ধরলো, এই নিন, হা করেন। রৌদ্র হা করে খাবার মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, আচ্ছা, মনে খাচ্ছে অমৃত খাচ্ছি, এত স্বাদ কেন বুঝতে পারছি না। রান্নায় জাদু আছে নাকি? বউয়ের হাতে খাচ্ছি বলে স্বাদ লেগেছে? ও, অবশ্য বউয়ের হাতে খাচ্ছি বলে এত স্বাদ লেগেছে। তোরা রৌদ্রকে খাইয়ে দিতে বিরক্ত হওয়ার ভান করে বলে, এত কথা কেন বলেন আপনি? রৌদ্র বেহারের মতো উত্তর দিল, তোমার সমস্যা হলে কানে তুলো দিয়ে রাখো। তোরা আর কোনো কথা বলল না। সে জানেই যত কথা বাড়াবে এই লোক তত বেশি কথা বলবে। তোরা চুপচাপ নিজেও খেতে লাগলো আর রৌদ্রকে খাইয়ে দিতে লাগলো। ড্রয়িং রুমের নিস্তব্ধতায় শুধু তাদের চিরচেনা চিবানোর শব্দ আর রৌদ্রের তৃপ্তির হাসি শোনা যাচ্ছে। খাওয়া শেষে দুজনে রুমে আসলো। তোরা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। রুমে ফিরে এসে রৌদ্র এই বিছানায় শুয়ে পড়লো। সারাদিনের ক্লান্তিতে চোখে মুখে পড়ছে। তোরা গিয়ে ওর পাশে চুপচাপ শুতে রৌদ্র এক হাত দিয়ে তোরাকে নিজের বুকে জড়িয়ে টেনে শুয়ে পড়লো। রৌদ্রের সে উষ্ণ আলিঙ্গনে তোরা সব অভিমান মুহূর্তে মুছে গেল। রৌদ্র শান্তিতে চোখ বন্ধ করলো। তুরা রৌদ্রের প্রশস্ত বুকে নিজের মুখ গুজে দিল, পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। এই বুকটাই যেন তার পৃথিবীর সব থেকে নিরাপদ আর সুখের জায়গা। সারাদিনের ঝগড়া, অভিমান আর রাগ সবই যেন এই একটা আলিঙ্গনে বিলীন হয়ে গেল। খানবাড়িতে সকাল আজ অন্য রঙে সেজেছে। ঘড়িতে তখন 7টা বাজলো। বাড়ির প্রতিটি কোণ কোলাহলে মুখর, চারদিকে মানুষের ব্যস্ততা, শিশুদের চঞ্চল দৌড়াদৌড়ি আর হাসাহাসিতে এক উৎসব মুখর পরিবেশ। কারণ আজ আরফার গায়ে হলুদ। সময় যে কতটা দ্রুত ডানায় ভর উড়িয়ে যায় তা বাড়ির সবাই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেখতে দেখতে আরফার বিয়ের দিন ঘনিয়ে এলো।
বাড়ির পুরুষেরা বাইরের প্যান্ডেল আর গেটের তদারকি, অন্যদিকে মহিলারা ঘরের ভেতরে নানান আয়োজনে মগ্ন। রৌদ্র আর আয়ান নিজেরা দাঁড়িয়ে থেকে ডেকোরেশনের কাজ বুঝিয়ে দিচ্ছে। এদিকে আরফাকে ঘিরে তার সখীরা রুমে বসে মেহেন্দি লাগাতে ব্যস্ত। সবাই ওকে নিয়ে হাসাহাসি আর দুষ্টুমি করেছে যে শেষমেশ এই চিরকাল সিঙ্গেল থেকে আরফার বিয়ে হয়ে গেল। আর সে এখন আর শিয়াবও চলে এসেছে, আর সে এখন পুরোপুরি সুস্থ। আর এটা সম্ভব হয়েছে একমাত্র শিয়াবের জন্য। শিয়াব নিজের জীবনের চেয়ে বেশি যত্ন নিয়ে আশিকে আগলে রেখেছে। তুথা তুরা, তিথি আর আশি তিনজনে মিলে মেহেন্দি লাগাচ্ছে আর একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠছে। ঠিক সেই সময় রৌদ্র, আয়ান আর শিয়াব ক্লান্ত শরীর নিয়ে ওদের রুমে ঢুকলো। প্রচণ্ড গরম আর খাটনিতে রৌদ্রের কপাল বেয়ে ঘাম গড়ছে। রৌদ্র রুমে ঢুকে কোনো দ্বিধা না নিয়ে সোজা তুরার পাশে গিয়ে বসলো। তুরা তখন মেহেন্দি দিতে এতই মশগুল যে পাশে এসে কে বসছে খেয়াল করেনি। রৌদ্র একদম বেহায়ের মতো তুরার কাঁধের ওড়নাটা টেনে নিয়ে নিজের কপালে ঘাম মুছতে লাগলো। আয়নার শিয়াব একদম পাথরের মতো স্থির হয়ে রৌদ্রের কাণ্ড দেখছে। রুমের ভেতরে থাকা অনেক মেয়ে রৌদ্রের এই পাগলামি দেখে মুখ টিপে হাসছে। রৌদ্র শিয়াব আর আয়নার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে অদ্ভুত এক আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করছিল, এভাবে তাকিয়েছিস কেন? আমি নিজের পুরুষত্ব প্রমাণ দিলাম তাই বলে? তুরার মনে হলো তার ওড়নাটা কেউ টানছে। সে তাকিয়ে দেখে রৌদ্র তার ওড়না দিয়ে ঘাম মুছে সেটা কুঁচকে গেছে। তুরা অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, এটা কি হচ্ছে? সবার সামনে আপনি আমার ওড়না দিয়ে ঘাম মুছলেন কেন? রৌদ্র একদম নির্লিপ্তভাবে তুরার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আমার বউয়ের ওড়না আমি ব্যবহার করছি, তাতে কার কি? ঘাম মোছার জন্য এর চেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না। রৌদ্রের কথা শুনে রুমে থাকা সব মেয়ের হাসি ফেটে পড়লো। হাসির রোল এমনভাবে উঠলো যেন মনে হচ্ছে আরফার গায়ে হলুদের আনন্দে এখন দ্বিগুণ হয়ে গেছে। আর সে হাসতে হাসতে কোনোরকম নিজেকে সামলে রৌদ্রের উদ্দেশ্যে বলল, ভাই তাহলে একটা কাজ কর, এইভাবে ওড়না নিয়ে ঘাম মোছাচ্ছে তোরা ওড়নাটা নিজের গলায় ঝুলিয়ে রাখো, যখনই ঘামবে সাথে সাথে ওড়না দিয়ে মুখ মুছবে। আশির কথা শুনে হাসির ধুম যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েরা তো হাসতে হাসতে একে অপরের গায়ের উপর গড়িয়ে পড়ছে। রৌদ্র আশির মাথায় হালকা করে একটা চড় মেরে চ্যালেঞ্জ করে বলল, তুই কি ভাবিস তোর ভাই ভীতু? আমি এটাও করতে পারবো, দেখ তবে। কথাটা বলে রৌদ্র কালো বিক্ষোভ না করে তার পাশে থাকা অন্য ওড়নাটা হাতে নিল। তারপর মুহূর্তের মধ্যে তুরার গায়ের ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিয়ে অন্য ওড়নাটা তুরার দিকে ছুড়ে দিল। তুরা কিছু বুঝে না রৌদ্র তার সে ওড়নাটা নিজের গলার সাথে শক্ত করে পেঁচিয়ে নিল। সব মেয়ে হাসতে হাসতে সত্যি সত্যি মেঝের উপর গড়াগড়ি খাওয়া। তুরা লজ্জায় কুকড়ে গিয়ে মাথা একদম নিচু। তার মনে হচ্ছে মাটির নিচে যদি কোনো গর্ত থাকতো সেখানে সে ঢুকে যেত। সে ভয়ে আর লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। সে আবার আয়ান দুজনে একে অপরের দিকে অসহায়ের মতো তাকালো। রৌদ্রের সে অসীম সাহস আর পাগলামি দেখে যেন নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে। দুজনের বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যর্থ প্রেমিকের মতো সবাই গা এলিয়ে দিল। সে কপালে হাত দিয়ে হতাশ করে বলল, আহ, শুধু আমারই পারলাম না রৌদ্রের মতো এত রোমান্টিক হাজব্যান্ড হতে। হতাশ, খুবই হতাশ। আর শেবের কথা সায় দিয়ে করুণ সুরে বলল, ঠিক বলছিস ভাই, আমাদের কপালে মনে হয় এমন পুরুষত্ব প্রমাণ দেওয়া হবে না। আমরা তো শুধু দেখেই গেলাম, কাজের কাজ কিছুই হলো না। রৌদ্র গলা থেকে ওড়নাটা একটু ঠিক করে বুক ফুলিয়ে বলল, তোদের দিয়ে কিচ্ছু হবে না। তোরা সারা জীবন আমার এসব ট্যালেন্ট দেখে যাবি, সাহসিকতা তোদের মধ্যে নাই। রৌদ্রের কথা শুনে শিয়া মুহূর্তের মধ্যে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার মুখোমুখি তখন জেদ আর চ্যালেঞ্জের ছাপ। শিয়া বুক ফুলিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, কি বললি? সাহস নাই? দাঁড়া, তোর থেকে ডাবল সাহসের প্রমাণ দিচ্ছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সবার ভুরু কুচকে কৌতূহল নিয়ে শিয়াবের দিকে তাকালো। শিয়াব দুই হাত কোমরে পেছনে মুঠো করে একদম শান্ত আর ভদ্র ছেলের মতো আশির দিকে এগোতে লাগলো। আশি মনে মনে ভাবছে শিয়াব এভাবে কেন আসছে, কিন্তু তার ভাবনার মাঝে শিয়াব ছো মেরে আশিকে পাজা করে তুলে নিল। আশির হাতে কাঁচা মেহেন্দি, আর সে ভয়ে তাড়াতাড়ি শিয়াবের হাত ছাড়িয়ে নিতে যাবে শিয়াবের পরিষ্কার শার্টের রঙে না লেগে যায়। রুমের ভেতরে সব মেয়ে এবার হাসতে হাসতে পেটে হাত দিয়ে বসে পড়ল। রৌদ্র হালকা ঠোঁটে হাসি এসলো, কারণ শিয়াব সত্যি সত্যি সাহসের প্রমাণ দিচ্ছে। আশি লজ্জায় একদম লাল হয়ে শিয়াবের দিকে তাকিয়েছে। কি করছেন নামান বলছি? লজ্জা করছে না এভাবে সবার সামনে আমাকে কোলে নিতে?
সে মোটেও উদমে গেল না, বরং আশিকে আরো শক্ত করে কোলে আঁকড়ে ধরে ঘরের মাঝখানে ঘুরতে লাগলো। না সুইটার, তোমাকে নিয়ে সারা বিশ্ব ঘুরলে আমার লজ্জা লাগবে না, আর এখানে তো ঘরের মানুষ। মেয়েরা হেসেই চলছে, যেন কেউ তাদের কাতুকুতু দিচ্ছে। আশির লজ্জায় কথা বলতে না পারে চোখ দুটো বন্ধ করে রাখলো। এদিকে আয়ান বুঝলো, সে যদি এখন চুপ থাকে তবে তাকে তার নামের পাশে কাপুরুষের তকমা লেগে যাবে। আয়ান এবার সবার দৃষ্টি আকর্ষণ করতে দাঁড়িয়ে গলা খাঁকড়ে দিয়ে উঠল, এবার আমার পালা, দেখি আমি কতটা সাহসিকতার প্রমাণ দিতে পারি। আয়নের মতলব বুঝে তিথি মুহূর্তের মধ্যে উঠে দৌড় দিল, কিন্তু আয়ন তার চেয়েও বেশি চালাক। তিথি পালানোর আগে আয়ন একটানে তিথির হাত ধরে নিজের কাছে টেনে আনলো। তারপর সবার সামনে তিথির মাথাটা দুই গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলল। সবাই এবার হাসতে হাসতে প্রায় পাগল পড়ার জোগাড়। হাসির চোটে অনেকের চোখ দিয়ে পানি বের হচ্ছে। রুমটা যেন এক আনন্দের সাগরে পরিণত হয়েছে। রৌদ্র আবার আয়নের দিকে তাকিয়ে বুড়ো আঙ্গুল দেখে ইশারায় সাবাসিয়ে দিল। রুমের ভেতরে হাসির রোল থামছে না। একটা মেয়ে হাসতে হাসতে রৌদ্র আর শিয়াবের উদ্দেশ্যে, আপনারা যাই বলুন, এখানে প্রমাণ কিন্তু সব থেকে বেশি সাহসিকতার প্রমাণ দিচ্ছে আয়ান। সো আয়ানকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। শিয়াব আয়নের দিকে তাকিয়ে চোখের ইশারায় করে মুচকি এসে বলল, ছোটরা একটু বেশি পাকনা হয় কি? ওর সাহস দেখে তো আমি নিজেই অবাক। রৌদ্র এতক্ষণ শান্ত থাকলে এবার তুরার দিকে আর চোখে একবার তাকালো, তারপর শিয়াব আর আয়নের উদ্দেশ্যে বলল, ভাই তোদের সাহস আছে মানছি, তবে একটা কথা বলি, আমি আমার বউকে যেমন ভালোবাসি তেমন ভয় পাই। দেখিস না অন্যার জন্য কেমন করলো? তোদের মতো কাণ্ড করলে এতক্ষণ আমাকে ঝাঁটাপেটা করতে, বিশ্বাস করিস না? এই দেখ। কথাটা বলে রৌদ্র তুরার দিকে বিদ্যুৎ গতিতে এগোতে গেল। তুরা কিছু বুঝে ওঠার আগে রৌদ্র ইগলের মতো ছো মেরে তুরার মাথাটা দু হাতে ধরলো। তারপর সবার সামনে তুরার, রৌদ্র খুব ভালো করে জানে এখন যদি সে এখানে এক মুহূর্ত থাকে তুরা আজ তাকে মেরেই ফেলবে। তুরা লজ্জায় আর অপমানে একদম নীল হয়ে গেল। সে দুহাত দিয়ে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইল। রুমের বাতাস তখন হাসিতে ফেটে পড়ছে। শিয়াব, আয়ান আর রৌদ্রের অভাবনীয় কাণ্ড দেখে একে একে অপরের দিকে তাকালো। তারা যখন নিজেদের বউ অর্থাৎ আরশি তিথির দিকে তাকালো, দেখলো তারা দুজনে একদম লাল চোখে তাদের দিকে তাকিয়েছে। চাহনিতে বোঝা যাচ্ছে পরবর্তী টার্গেট তারাই। সে আবার আয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না। জীবন বাঁচানোর তাগিদে রৌদ্রের পিছু পিছু ওরাও রুম থেকে দৌড় দিল। মেয়েরা হাসতে হাসতে নিজেদের সামলাতে পারছে না। নিজেদের মধ্যে একজন হাসির দমকে ভেবেছিল আয়ানা তো নোবেল পুরস্কারটা পাবে, কিন্তু সেই পুরস্কার তো রৌদ্র ভাই এক নিমেষে কেড়ে নিল। তোরা মেহেন্দি মাখা হাতে বাতাসে মিলে রাগে গজগজ করতে বললে, আসুক আজ রুমে, ওর হাড় হাড্ডি যদি আমি আস্ত রাখি তবে আমার নামও তুরা না। আরেকটা মেয়ে হাসতে হাসতে পেটে পড়লো, তাই তো? রৌদ্র ভাই সবাইকে বোকা বানিয়ে একদম শেষ মুহূর্তে ছক্কা মেরে দিল। সন্ধ্যা ৭টা, গায়ে হলুদের লগ্ন আছে। খানবাড়ি বিশাল মাঠ জুড়ে এলাহি কারবার, চারিদিকে আলো ঝলমল করছে, যেন আকাশ থেকে তারারা নেমে আসছে। বড় বড় বক্সে হলুদের গান বাজছে, আর সেই তালে পুরো বাড়ি কাঁপছে। এক উৎসবের মুখর আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ভেতরের রুমে আর ভাগে সাজানো হয়েছে। তুরা, তিথি আর আশি গায়ে হলুদ লেহেঙ্গা পরে সেজেছে। কাঁচা গাঁদা ফুল আর গোলাপের গহনা তাদের রূপ যেন ফেটে পড়ছে। পার্লারে আন্টিরা তাদের এমন নিখুঁতভাবে সাজিয়েছে যেন চার বোনকে এক একটা জান্নাতে পড়ি। তুরা আয়নায় নিজেকে একবার দেখে নিল। এই সাজে একা কয়েকটা ছবি তুললো দারুণভাবে। যেইভাবে সেই কাজ। তুরা তার ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে সামনে নিজের রুমের দিকে যেতে লাগলো, কিন্তু করিডোরে যাওয়ার সময় হঠাৎ তুরার হাত ধরে কেউ সজোরে টান মারল। তুরা আর্তনাদ করার সুযোগ পেল না। তার আগে তাকে পাজা কোলে করে তুলে দেওয়ালের সাথে চেপে দিল। তুরা চমকে উঠে চোখ মেলে সামনে দেখলো রৌদ্র দাঁড়িয়েছে। রৌদ্রকে দেখে তুরা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। রৌদ্র পরনে জলপাই রঙের পাঞ্জাবি আর সাদা জিন্স প্যান্টটা, গলায় এখনো তুরার সেই ওড়নাটা স্টাইল করানো, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো, আর বাদামি বাম হাতে দামি ওয়াচ। সযত্নে আঁচড়ানো সিল্কি চুলগুলো কপালে আলতো করে ছুঁয়ে আছে। তুরা সেই রৌদ্রের দিকে এক পলক বেহায়ের মতো অপলকহীনভাবে তাকিয়ে রইল। এদিকে রৌদ্র
যে তার দিকে ঘোরালো নেশালো দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে তুরার খেয়াল নেই। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার মুখে এসে পড়ছে। দুজনের মাঝে কোনো কথা নেই, শুধু হৃৎপিণ্ডে ধুকপুকানি যেন নীরবতা ভেঙে দিচ্ছে। রৌদ্র এক হাত দেওয়ালের সাথে ঠেকিয়ে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজকে এই হলুদ পরীর দিকে তাকালে কি অন্য কিছু দিকে তাকানো যায়? তুরা রৌদ্রের নেশালো চোখের দিকে তাকিয়ে কোনো মতে ঢোক গেলে বলল, আপনি এখানে এভাবে দাঁড়িয়েছেন, কেউ দেখলে কিভাবে? ছাড়ুন। রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে আরো গাঢ় স্বরে বলল, কেউ দেখলে দেখুক, আমি আমার বউকে ধরছি, তাতে কার কি? রৌদ্র তুরাকে দেওয়ালের সাথে দুই হাতের মাঝে আবদ্ধ করলো। তুরা রৌদ্রের শক্ত বুকের সাথে দুই হাত দিয়ে ধাক্কা দিল, ছাড়ুন, আমার কয়েকটা ছবি তুলতে হবে, গায়ে হলুদ শুরু হবে। রৌদ্র তুরার কথা শুনে এক চিলতে হাসলো। সে পকেট থেকে ফোন বের করে তুরার সাথে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর ফোনটা উঁচু করে আদেশের সুরে স্মাইল দে। তুরা অপ্রস্তুত থাকলে রৌদ্রের কথা ফেলতে পারল না। সে সাথে সাথে রৌদ্রের সাথে তাল মিলিয়ে দিল। রৌদ্র দেরি না করে কয়েকটা দারুণ ছবি তুলে ফেললো। তারপর আচমকা তুরার ফোনটা হাতে ধরে দিল। এবার তুই তুল বলে রৌদ্র পেছন থেকে তুরাকে শক্ত করে জড়িয়ে দিল। তুরা ফোনটা একটু উঁচু করে একে একে ছবি তুলতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রৌদ্র হঠাৎ গভীর করে তুরা থমকে গেল। অসাধারণ মুহূর্তটা ফোনের ক্যামেরায় বন্দি হয়ে গেল। রৌদ্রের এমন পাগলামো আর তুরার লজ্জা মেশানো হাসিগুলো অনেক স্টাইলিশ ছবি তোলা হয়ে গেল। তুরা গাল লাল করে রৌদ্রের দিকে তাকিয়েছে। আপনার তো ছবি তোলা ছুতে শুধু অসভ্যতামি করার ধান্দা, এবার ছাড়ুন তো, লোকে দেখলে কি বলবে? তুরা রৌদ্র তুরার কানে কাছে মুখ নিয়ে আলতো করে ফিসফিস করে বলল, লোকে যা বলুক, আমি আমার বউকে সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে তোমায় নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যাই। তোরা রৌদ্রে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি দেখলো, থাক আর ন্যাকামি করতে হবে না, ছাড়ুন, এখন নিচে যাই, সবাই বোধহয় আমাদের খুঁজছে। তো রৌদ্র তুরাকে নিবিড়ভাবে জড়িয়ে নেয়। তুরার কাঁধের কাছে মুখ গুজে দিয়ে নিজের গরম নিঃশ্বাস ফেলে একদম নিচু স্বরে ফিসফিস করলো, ও বউ শোনো না, বড্ড বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। আই আই ওয়ান্ট টু বিকাম এ ফাদার। আমি তোমায় আদর দেব, তুমি আমায় একটা বাবু গিফট করো। রৌদ্রের এই অকপটে স্বীকারোক্তি আর তার ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তুরা থরথর করে কেঁপে উঠল। লজ্জায় তার চোখের পাতা বুঝে এলো। সারা শরীরে এক আশ্চর্য শিহরণ বয়ে গেল। রৌদ্রের এই গভীর চাওয়া বিপরীতে তুরা মুখ ফুটে কিছু বলতে পারল না, কিন্তু তার নিজের ভিতরে একটা সুপ্ত ভাষণে খেলা করছে, অস্বীকার করে পাচ্ছে না। তুরাও শুধু মনে মনে ভাবলো, সে নিজেও তো মা হতে চায়। প্রত্যেক নারী তার ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি নিজের ভিতরে লালন করতে চায়। রৌদ্র তুরার নীরবতা অনুভব করতে তার চুলের মাঝে নিজের নাক ডুবিয়ে দিয়ে বলল, রেডি থাকবো, আজ রাতে আমাদের ছোট্ট পৃথিবীতে আনার জন্য ভালোবাসার প্রমাণ করে আনা। কথা বলার মধ্যে তুরা গালে শেষবারের মতো আলতো করে পরম পরিয়ে দিল। তারপর তাকে সামনের দিকে ঘুরিয়ে তুরা রৌদ্রে চলে যাওয়ার পথে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে একটা স্নিগ্ধ চিলতে হাসি। তুরা বিড়বিড় করে বলল, পাগল একটা, বাচ্চাদের মতো খালি আবদার করে। এদিকে বাইরে খোলা মাঠে দিদি একা একা ছবি তুলছে। সে কখন গাল ফুলিয়ে আবার কখনো জিভ বের করে নানা রঙে সেলফি তুলছে। ঠিক তখনই হঠাৎ কেউ একটা খুব উচ্চস্বরে গেল, ওর উপ- ওর উপসী মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুলে সে হয়েছে খুশি। আচমকা গানের সুর শুনে তিথি চমকে পেছনে তাকালো, দেখলো আয়ান বুকে হাত বেঁচে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়েছে। আয়ানকে দেখে তিথি রেগে গিয়ে মুখ ভেঙচি কেটে বলল, আমি মোটেও মেকআপ সুন্দরী না, আমার নিজেরই অনেক রূপ আছে। এবার আয়ান পা টিপে টিপে তিথির একদম কাছে আসলো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান ঝট করে তার কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিল। আয়ানের এমন হুটহাট আক্রমণে তিথি হকচকে যায়। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে রহস্যময় গলা বলে, তাই নাকি? তাহলে একটু ভালো করে মেকআপ করে দেখতে হয়, মেকআপ কতটুকু আসল আর কতটুকু রূপ। তিথি আয়ানের শক্ত বাঁধন ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করলো। সে চারপাশে তাকাতে বিরক্ত মিশে ভয়ে মেশানো করলো, ছাড় বলছি, কেউ দেখে ফেলবে। আয়ান মোটেও ছাড়বার পাত্র নয়। সে তিথিকে একটু কাছে টেনে নিয়ে নাকের সাথে নাক ঘষে বলে, দেখলে দেখুক, আমি আমার বউকে ধরছি, এতে কার কি?
তিথি এবার রাগে চরম বিরক্তিতে আয়ানকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। রাগে তার শরীর কাঁপছে। তিথি একদম তীক্ষ্ণ আর ঝাঁঝালো কণ্ঠে বলে, আয়ান, তোমাকে যা সহ্য হয় না, ঘৃণা লাগে তোমাকে দেখলে। আয়ন মোটেও বিচলিত হলো না। সে যেন পাথরের মতো অচল। তিতির ধাক্কা সামলে সে এগিয়ে এসে আরো দ্বিগুণ শক্তিতে তিতির কোমর জড়িয়ে ধরে নিজের বুকে লেপ্টে নিল। আয়ন তিতির চোখের গভীরে একদম সরাসরি তাকে শান্ত এবং গম্ভীর করে বলল, আমি একটা বারও বলছি না যে আমাকে তো সহ্য করতে হবে বা ভালোবাসতে হবে। তুই ভালোবাসলেও আমার, আর না বাসলেও আমারই থাকবে। তিথি এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আয়নে এমন নির্লিপ্ত ভাব তাকে আরো বেশি খেপিয়ে তুলল। সে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে আয়নকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং বুক চিরে আসা তীব্র আর্তনাদ দিয়ে বলল, তোমাকে আমি ঘৃণা করি। শত অবহেলা করার পর এত কাছে এসে লজ্জা করে না, বেহায় নষ্ট পুরুষ কোথাকার। আয়ন চোয়াল শক্ত করে এইবার মুহূর্তে শক্ত হয়ে এলো। অপমানের দহন আর ভালোবাসার জেদ মিলে তার দু চোখে তখন আগুনের ফুলকি। সে ঝড়ের গতিতে তিথির কাছে গিয়ে তার গাল দুটো সজোরে চেপে দিল। তিথি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। আয়ন ছাড়ল না। আয়ন দাঁতে দাঁত চেপে চরম সত্যিটা স্বীকার করে নিয়ে বলল, না, লজ্জা করে না, কারণ তোকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসাটা নির্লজ্জ ভালোবাসা, যেখানে এক টুকরো লজ্জা নেই। কথাগুলো বলে আয়ন মুহূর্তে তিথির গাল ছেড়ে দিল, কিন্তু তাকে দূরে সরিয়ে না করে আবারও খপ করে তিথির কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ফেলল। তিথি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুড়ল। আয়ন আজ যেন কোনো এক আদিম জেদে মগ্ন। আয়ন তিথির চোখের খুব কাছে নিজের চোখ রেখে চরম জেদি গেল বলে, শুনে রাখ, তুই যদি বিষ হোস তাহলে সেই বিষাক্ত বিষ আমি পান করতে রাজি। নির্লজ্জ ভালোবাসা পর্ব 11। আমি এই গল্পটা তাড়াতাড়ি শেষ করতে চাই, শেষ করে অসম্ভব রকমের ভালোবাসি। সেই প্রতি নিঃশ্বাসে তুই, আর হচ্ছে প্রেম তুমি, এগুলো কন্টিনিউ করতে চাই।